আমরা হিট চ্যাপ্টার অর্থাৎ তাপ চ্যাপ্টারটি শুরু করতেছি অধ্যায়টি। এখানে দেখো তাপ তাপ এক প্রকার শক্তি। তোমরা অলরেডি কার্যক্ষমতা শক্তি, বিজ্ঞানের শক্তি সম্পর্কে ধারণা করেছ। তেমনি দেখো সব হচ্ছে শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এটা আমাদের জানা বিষয়। তো আমরা সেই তাপ সম্পর্কে জানছি যে তাপ এক প্রকার শক্তি, যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয়, শীতল বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে উষ্ণ বস্তু শীতল হয়। কেমন? তো সেই তাপ, তার ধারণা আমরা অলরেডি করে রেখেছি। সেখান থেকেই দেখো এই তাপ শক্তির মাত্রা রাশিটি কেমন দাঁড়াতে পারে না m0 L স্কয়ার T⁻², অর্থাৎ ভরের মাত্রা 0, মানে মাত্রা বলছি পাওয়ার বা ঘাত 0, মানে তার মানে এই রাশিটা নেই 1 হয়, T⁻2 আর T⁻²। কেমন? এটা হচ্ছে তাপ শক্তির মাত্রা হিসাবে মনে রাখার চেষ্টা করো। আমরা তাপের বহিঃপ্রকাশ মানে তাপের প্রভাব অর্থাৎ এফেক্ট অফ হিট, তার মানে তাপীয় ফল, তাপের প্রভাবে কি কি বিষয়গুলো কিরূপ পরিবর্তিত হয়, কোন কোন বিষয় কিভাবে পরিবর্তিত হয় সে সম্পর্কে আলোচনা করছি। দেখো যে তাপীয় পরিবর্তনে পদার্থের ভৌত মানে বাহ্যিক অবস্থা বা বাহ্যিক ধর্ম এবং তার কিছু কিছু রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে থাকে। তো সেই পরিবর্তনীয় বিষয়গুলোর মধ্যে প্রথমেই বলি ভৌত অবস্থা বা ভৌত ধর্মের যে পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন তথা তাপমাত্রার পরিবর্তন। তো তাপ গ্রহণে তথা তাপ যদি কোনো বস্তুর উপর প্রয়োগ করে থাকি, তাহলে সেই বস্তু উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি পায়, এবং বস্তু যদি তাপ ছেড়ে দেয় তথা বর্জন করে, তাহলে সেই বস্তুর তাপমাত্রা কমে। কিন্তু পদার্থের অবস্থাটা স্থির থেকে যায়। তার মানে তার যে তিনটা অবস্থা পদার্থের রয়েছে, প্রধানত তিনটি অবস্থা, কঠিন, তরল, গ্যাস, এই তিনটি অবস্থা স্থির থেকে যায়। যেখানে আমরা বলেছি তাপের বহিঃপ্রকাশ বা তাপের ফল, যে তাপীয় পরিবর্তনে পদার্থের ভৌত কিছু কিছু রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে থাকে। যেমন তাপমাত্রার পরিবর্তন 1 নম্বর পয়েন্টে বললাম আমরা, যে তাপ প্রয়োগে বস্তুর তাপমাত্রা বাড়ে এবং তাপ বর্জনে বস্তুর তাপমাত্রা কমে, কিন্তু পদার্থের অবস্থাটা কি হয়? স্থির থেকে যায়। তার মানে অবস্থার পরিবর্তন হয় না। আবার যখন অবস্থার পরিবর্তন হয়, তার মানে একটা পদার্থকে তাপ দিলে, যেমন কঠিন বস্তুকে তাপ দিলে তরলে পরিণত হয়, তরলকে তাপ প্রয়োগ করলে তাহলে কি হয় না বাষ্পে পরিণত হয় বা গ্যাসে পরিণত হয়। তার মানে অবস্থার পরিবর্তনও হতে পারে তাপ প্রয়োগে। তাপ প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, যেমন কঠিন পদার্থ তরলে এবং তরল পদার্থ বাষ্পে পরিবর্তন ঘটে। কিন্তু উষ্ণতা বা তাপমাত্রা কি হবে? এক্ষেত্রে স্থির থাকবে। এটা একটা বিষয়। তেমনি বস্তুর আয়তনের পরিবর্তন ঘটে থাকে তাপের প্রভাবে। যে তাপ প্রয়োগ করলে বস্তুর আয়তন বাড়ে, কিন্তু তাপ বর্জনে বস্তুর আয়তন কমে। অর্থাৎ এক্ষেত্রে আমি এটাও পয়েন্ট করেছি। দেখো, তাপ প্রয়োগে বস্তুর আয়তন বাড়ে এবং তাপ বর্জনে বস্তুর আয়তন কমে। রাসায়নিক পরিবর্তন না, তাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তন, পদার্থের রাসায়নিক যে পরিবর্তন বহু ঘটে থাকে। তার মধ্যে যেমন তোমরা জানো, চুনা পাথর বা মার্বেল পাথরকে উত্তপ্ত করলে, তাপ প্রয়োগ করলে ওটা ভেঙে গিয়ে পোড়া চুন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট তাপ বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এবার দেখো বৈদ্যুতিক ধর্ম এবং চৌম্বক ধর্ম, যেটা পরের পয়েন্টে বলছি। বৈদ্যুতিক ধর্ম যেমন তাপ
প্রয়োগ করলে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহী যে পদার্থগুলো রয়েছে তাদের রোধ বেড়ে যায়। রোধের অর্থ কি না, তড়িৎ প্রবাহ মাত্রা ক্ষমতা কমে যায়। তার মানে তড়িৎ প্রবাহিত তড়িতের পরিমাণ কমে যাবে, তার মানে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। সেক্ষেত্রে তার মানে উষ্ণতার উপর তাপের উপর আমার তড়িৎ পরিবাহী প্রবণতা বা তড়িৎ প্রবাহের মাত্রা নির্ভরশীল হয়, পরিবর্তিত হয়। তেমনি চুম্বক, কোন চুম্বককে যদি উত্তপ্ত করতে থাকো অর্থাৎ তাপ প্রয়োগ করে গরম করতে থাকো, তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে তার চুম্বকত্ব তথা চুম্বক ধর্ম লোপ পেয়ে যায়। সেটাও পয়েন্টে করেছি, লক্ষ্য করো যে বৈদ্যুতিক ধর্ম এবং চুম্বক ধর্ম তাপ প্রয়োগে পরিবাহীর রোধ বাড়ে অর্থাৎ প্রবাহ মাত্রা কমে যায়, তড়িৎ প্রবাহ মাত্রা কমে যায়। এবং কোন চুম্বককে গরম করলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় উহার চুম্বক ধর্ম লোপ পায়। তাহলে ধরো আমরা একে একে বিভিন্ন যে এফেক্ট অফ হিট আলোচনা করছি, আরো কয়েকটা পয়েন্টে আলোচনা করছি। নেক্সটে দেখো 6 নম্বরে আলোক ধর্ম। এই আলোক ধর্ম মানে তোমরা দেখেছো বৈদ্যুতিক যে বাতি যাকে বাল্ব বলো, তাতে যে ফিলামেন্ট রয়েছে সেই ফিলামেন্টকে তাপ প্রয়োগ করে উত্তপ্ত করলে তা থেকে আলো নিঃসৃত হয় অর্থাৎ আলো বিকীর্ণ হয়। বৈদ্যুতিক বাতি ফিলামেন্টকে উত্তপ্ত করলে তা থেকে আলো নির্গত হয়। দহন, একটা প্রত্যেকটা পদার্থকে বিশেষ করে যেগুলো দাহ্য বস্তু, সেই দাহ্য বস্তুগুলোকে উত্তপ্ত করতে করতে একসময় দেখবে তাপ প্রয়োগ করে উত্তপ্ত করতে করতে একসময় সেটা জ্বলে উঠতে পারে। অর্থাৎ তাপ প্রয়োগের ফলে যে উষ্ণতা বাড়ে অর্থাৎ তাপমাত্রা বাড়ে এবং তার জ্বলনাঙ্ক উষ্ণতার কথা তোমরা আগেও জেনেছো, সেই উষ্ণতাকে অতিক্রম করলে জ্বলনাঙ্কের তাপমাত্রায় পৌঁছলে সেটা জ্বলতে শুরু করে। তার মানে দাহিকা শক্তি রয়েছে, যে তাপের একটা দাহিকা শক্তি আছে। এই দাহিকা শক্তি আছে বলেই যে কোনো দাহ্য বস্তু একটা নির্দিষ্ট জ্বলনাঙ্কের উষ্ণতায় পৌঁছলেই তার মানে সেটা জ্বলতে শুরু করে, দহন হতে শুরু করে। প্রাণনাশ, প্রাণনাশ আমরা তো জানি অতিরিক্ত তাপের প্রভাবে উদ্ভিদ, প্রাণী তথা জীবজগতের বিনাশ ঘটে যেতে পারে, বিনাশ ঘটে থাকতে পারে। এটাও তোমাদের মনে রাখো যে অতিরিক্ত তাপে উদ্ভিদ, প্রাণী তথা জীবজগতের বিনাশ ঘটতে পারে। বৈদ্যুতিক শক্তি, এটা একটা খুব মজার ব্যাপার, নিজেরাও করতে পারবে। দুটো বিভিন্ন ধাতু, যেমন ধরো একটা তামা আর একটা হয়তো অ্যালুমিনিয়াম কি লোহা, দুটো ধাতুর তার নিয়ে দুই প্রান্তকে কি করবে, জুড়ে দেবে। তারপর দুই প্রান্তকে জুড়ে দেওয়ার পর সেই একটা জোড়া অংশকে উত্তপ্ত করবে। উত্তপ্ত করলে দেখবে ওই দুটো তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলছে অর্থাৎ তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। এখানে সেই কথাটাই লিখেছি, দেখো যে আমরা ভিন্ন ধাতুর দুটি তারের দুই প্রান্তে জোড়া লাগিয়ে যে কোনো জোড়ে অর্থাৎ যে কোনো জোড়া প্রান্তে তাপ প্রয়োগ করলে তাপ দুটির মধ্য দিয়ে আমার তড়িৎ প্রবাহিত হয়। এটা একটা খুবই মানে এই টাইপের খুবই ইন্টারেস্টিং বিষয়, তোমরা তা পরীক্ষা করে দেখতে পারো। গতিশক্তির সৃষ্টি, আমরা তো জানি ডিজেল ইঞ্জিনে ডিজেল পুড়িয়ে সেখান থেকে তাপ উৎপন্ন করা হয়, কিংবা কয়লার ইঞ্জিনে কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়। আর সেই তাপে ইঞ্জিন এবং রেল তথা ট্রেন চলতে থাকে। তার মানে এখানে গতিশক্তির সৃষ্টি হয়, সে কথাটাও আমরা এখানে উল্লেখ করেছি যে ডিজেল ইঞ্জিনে ডিজেল পুড়িয়ে তাপ উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন করা হয়, আর সেই তাপের সাহায্যে ইঞ্জিন এবং ট্রেন চলতে থাকে অর্থাৎ গতিশক্তির সৃষ্টি হয়। তাহলে এই হচ্ছে এফেক্ট অফ হিট অর্থাৎ তাপের যে প্রভাব, আমরা 10খানা পয়েন্টে আলোচনা করলাম। এইগুলো মনে রাখার চেষ্টা করো। আর তাপের যে একক, তাপ তো এক প্রকার শক্তি, কাজেই এর একক আমার হচ্ছে শক্তির এককেরই সমতুল্য হওয়ার কথা। সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি ধরবে, অর্থাৎ ক্যালোরি ইংরেজিতে CAL সংক্ষেপে লেখা যায় ক্যালোরি। এসআই পদ্ধতিতে তাপের একক জুল
অর্থাৎ ক্যাপিটাল জে দিয়েও প্রকাশ করতে পারো সংক্ষেপে, কেমন? আর এই ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্কটা মুখস্থ রাখতে হবে, যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, অথবা 1 জুল সমান 0.24 ক্যালোরি। এই দুটো মান মনে রাখার চেষ্টা করবে, যে 1 ক্যালোরি সমান 4.2 জুল আর 1 জুল সমান 0.24 যে ক্যালোরি। এই মান দুটো মুখস্থ রাখার চেষ্টা করতে হবে তোমাদের। তাহলে দেখো, আমরা প্রাথমিক ধারণা তাপ সম্পর্কীয় যে প্রাথমিক স্টাডি সেটা করলাম। আমরা এরপর আপেক্ষিক তাপ বিষয়টি আলোচনা করছি। আপেক্ষিক তাপ অর্থাৎ একক ভরের কোনো বস্তু 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুটির আপেক্ষিক তাপ বলা হয়। তাহলে আপেক্ষিক তাপের ডেফাইনটা বা সংজ্ঞাটা বুঝতে পারলে, যে একক ভরের যে কোনো বস্তু 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আপেক্ষিক তাপ বলা হয়। যে একক ভরের কোনো বস্তু 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলা হয়। যেমন ধরো 1 গ্রাম একটি পদার্থ, যে কোনো পদার্থ, তার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপটা লাগবে সেই তাপের মানটাই হবে ওই বস্তুটির আপেক্ষিক তাপ। তাহলে এই আপেক্ষিক তাপের ইংরেজি টার্মটা স্পেসিফিক হিট, তার প্রথম অক্ষরটা এস, এই জন্য একে এই আপেক্ষিক তাপকে এস অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, কেমন? তাহলে হচ্ছে আপেক্ষিক তাপের ডেফিনেশন এবং তার সাংকেতিক প্রকাশ বা চিহ্ন যেটা, সেটা শুনলে। এবারে একক কি আসবে না, সিজিএস পদ্ধতিতে একক হলো ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এককটা দেখলে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এসআই পদ্ধতিতে একক হবে জুল পার কিলোগ্রাম পার কেলভিন, জুল পার কিলোগ্রাম পার কেলভিন। এটা হচ্ছে আমার এর ইউনিট। আর আপেক্ষিক তাপের মাত্রা, এটা একটা বিষয় মাথায় রাখতে হবে, যে আপেক্ষিক তাপের মাত্রা রাশিটা কি হতে পারে না, এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 পার কেলভিন, কে ইনভার্স অর্থাৎ কে টু দি পাওয়ার -1। তাহলে দেখো এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 আর কে টু দি পাওয়ার -1, এটা হচ্ছে আপেক্ষিক তাপের মাত্রা। নেক্সট দেখো, বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপের মানটা কত? বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ তোমার সিজিএস পদ্ধতিতে, বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ, বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এসআই পদ্ধতিতে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ 4200 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। মনে রাখার চেষ্টা করবে। তাহলে এই হচ্ছে, এখানে আমরা এই বিষয়টা জানলাম যে এর হচ্ছে আপেক্ষিক তাপের মানটা, যে বিশুদ্ধ জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপের মান কত সেটা আমরা ধারণা করলাম। নেক্সট হচ্ছে, দেখো আমরা এর পরের পয়েন্টে আসছি আলোচনার মধ্যে, যে একটা কোশ্চেন তোমাদের বলছি, যে এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তার মান কত? একটা কোশ্চেন, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত পরিমাণ কার্য করা হয়?
1 ক্যালোরি, কোশ্চেনটা তুলে দিচ্ছি দেখো, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত পরিমাণ কার্য করা হয় বা কত পরিমাণ কার্য করতে হয়। না, উত্তরটা খুব সংক্ষিপ্ত, মাথায় রাখবে 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। তার মানে 4.2 জুল কার্য করতে হয়। 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে গেলে 4.2 জুল কার্য করতে হবে। এরপরে আমরা আসছি ক্যালোরিমিতির মূলনীতি টপিকে আলোচনা। হ্যাঁ, নেক্সট টপিক ক্যালোরিমিতি। আমরা ক্যালোরিমিতিটা কি না, গৃহীত বা বর্জিত তাপ, এই যে বস্তু কর্তৃক শোষিত বা বর্জিত তাপ, সেই তাপটা কতটা তাপ নিল বা ছাড়লো, গ্রহণ করলো বা ছাড়লো, তার মানটা পরিমাপ করা হয় যে পদ্ধতিতে, তাকেই বলা হচ্ছে ক্যালোরিমিতি। অর্থাৎ যে পদ্ধতিতে গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয় তাকেই ক্যালোরিমিতি বলা হয়। এবার ক্যালোরিমিতির মূলনীতিটা কি না, বিভিন্ন উষ্ণতায় রয়েছে এমন দুটি বস্তু সংস্থাকে যদি পরস্পরের তাপীয় সংস্পর্শে আনা হয়, দুটি ভিন্ন উষ্ণতা বস্তুকে যদি পরস্পরের তাপীয় সংস্পর্শে আনা হয়, তাহলে উষ্ণ বস্তুটি তাপ বর্জন করবে এবং শীতল বস্তুটি তাপ গ্রহণ করবে। এবং এই তাপের আদান প্রদান কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না উভয় বস্তুর তাপমাত্রা সমান হয়। এবার যদি ওই বস্তু সংস্থা এবং পারিপার্শ্বিক অর্থাৎ পরিবেশের সঙ্গে, বস্তুর বাইরে যদি পরিবেশের সঙ্গে তাপের লেনদেন না ঘটে, অর্থাৎ তাপ বাইরে থেকে প্রবেশও করবে না কিংবা ওই বস্তু দুটো থেকে তাপ বাইরে বর্জিত হবে না, তবে সেক্ষেত্রে গৃহীত তাপ আর বর্জিত তাপের মান দুটো সমান হবে। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। দেখো, ওইটাই আমি এখানে বোর্ডে ওয়ার্ক করেছি, লিখেছি যে ভিন্ন তাপমাত্রায় থাকা দুটি বস্তুকে পরস্পরের তাপীয় সংস্পর্শে রাখলে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপের প্রবাহ ঘটে। এই প্রবাহ চলতে থাকে ততক্ষণ যতক্ষণ না উভয় বস্তুর তাপমাত্রা সমান হয়। বস্তু সংস্থা এবং পারিপার্শ্বিকের মধ্যে তাপের আদান প্রদান না হলে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ এবং শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ সমান হবে। তার মানে বর্জিত তাপ এবং গৃহীত তাপের মান দুটো পরস্পর সমান হবে যদি ওই বস্তু থেকে বাইরের পরিবেশে তাপের আদান প্রদান না ঘটে থাকে। হ্যাঁ, বস্তু দুটোর সঙ্গে পরিবেশে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের যে যদি তাপের কোনো লেনদেন না হয়, তাহলে এই বিষয়টি হচ্ছে ঘটবে যে গৃহীত তাপ, যতটা তাপ গৃহীত হবে ততটা তাপই বর্জিত হবে। এটা মাথায় রেখো। হ্যাঁ, এবার এটা গাণিতিক ফর্মুলায় তোমাদের প্রকাশ করতে হবে। এবং সেইটা কি রকম, ধরে নাও দুটো যে কোনো বস্তু, ধরো আমি পি এবং কিউ দুটো বস্তুর কথা বলছি। হ্যাঁ, ধরিলাম ক্যাপিটাল পি এবং কিউ ও কিউ দুটি বস্তুর ভর, তাপমাত্রা এবং আপেক্ষিক তাপের মান আমরা ধরে নিলাম যথাক্রমে স্মল m1 m2। তাহলে দুটো বস্তুর ভর জানা হলো। দুটো বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা দেখো T1 T2, তার মধ্যে T1টা বড়, T2টা ছোট। তার মানে পি বস্তুটা উষ্ণ বস্তু, কিউ বস্তুটা শীতল বস্তু, অপেক্ষাকৃত কম উষ্ণ। তা এবং প্রথম বস্তু পি এর হচ্ছে আপেক্ষিক তাপ S1 এবং কিউ এর আপেক্ষিক তাপ S2। এই মানগুলো আমরা ধরে নিয়েছি।
এবার বস্তু দুটোকে পরস্পরের তাপীয় সংস্পর্শে আনা হলে কি হবে না, উষ্ণ বস্তু তো পি আর শীতল বস্তু কিউ, তাহলে পি বস্তু থেকে কিউ বস্তুতে তাপের প্রবাহ ঘটতে থাকবে। এই কথাটাই বলা আছে যে দুটি বস্তুকে পরস্পরের তাপীয় সংস্পর্শে আনলে পি থেকে কিউ বস্তুতে তাপের প্রবাহ হবে। যদি বস্তু দুটি অন্তিম মানে চূড়ান্ত উষ্ণতা, যখন তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে, অর্থাৎ উভয় বস্তুর উষ্ণতা সমান হয়ে যাবে, সেই সমান উষ্ণতাটা বলছি অন্তিম উষ্ণতা, প্রত্যেকটি বস্তু অন্তিম উষ্ণতা স্মল টি হয়, অর্থাৎ টি ডিগ্রি যদি হয়, হ্যাঁ, যদি দুটি বস্তু দুটির অন্তিম তাপমাত্রা টি হয়, যেখানে টি এর মানটা নিশ্চিত জানো উষ্ণ বস্তুর থেকে কম হবে, তার মানে টি ওয়ান এর থেকে ছোট, আর শীতল বস্তুর থেকে বেশি হবে, তার মানে শীতল বস্তুর তাপমাত্রা টি টু আছে, তার মানে টি টু থেকে টি বড় হবে, হ্যাঁ, অর্থাৎ টি টুটা ছোট আর টি ওয়ানটা বড়, কার থেকে না অন্তিম উষ্ণতার থেকে, দ্যাট ইজ এটা টি ওয়ান গ্রেটার দেন টি গ্রেটার দেন টি টু। এবার দেখো যদি হয় তবে পি বস্তু দ্বারা বর্জিত তাপ, তবে পি বস্তু দ্বারা বর্জিত তাপ সমান প্রথম বস্তুটার ভর ছিল পি এর ভর ছিল m1, তার আপেক্ষিক তাপ s1 ইন্টু উষ্ণতার ব্যবধান মানে ওর উষ্ণতা ছিল কত T1 এবং T1টা বড় আর চূড়ান্ত উষ্ণতা T ওটা ছোট মান, কেমন উষ্ণ বস্তুর থেকে তো তাপমাত্রা কমে যাবে, সেই চূড়ান্ত তাপমাত্রাটা T, তার মানে T1 আমরা অলরেডি বলেও দিয়েছিলাম যে T1 গ্রেটার দেন T2, কেমন ঠিক আছে, তেমনি এখানেও আবার বলা আছে, তারপরে এই দুটোর বিয়োগফল অর্থাৎ T1 মাইনাস T, তাহলে এই বিষয়টা এসে গেল। তেমনি এবং কিউ বস্তু দ্বারা গৃহীত তাপ কত হবে না, তার ভর কিউ বস্তুর ভর m2, তার আপেক্ষিক তাপ QS2 ইন্টু টি মাইনাস T2, কারণ T2 তো ছোট শীতল বস্তু, হ্যাঁ, তাপমাত্রা বাড়বে, কাজে ওর চূড়ান্ত তাপটা বেশি হবে, টি বেশি, অর্থাৎ এই দুটোর বিয়োগফল কি হচ্ছে না টি মাইনাস T2। ওকে, এবার মূলনীতি অনুসারে এই দুটো মান পরস্পরের সমান হবে, গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, যে ক্যালোরি নীতির মূলনীতি অনুসারে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, তার মানে এখানে গৃহীত তাপ এইটা আছে আর এটা বর্জিত তাপ, তার মানে m1 ইন্টু s1 ইন্টু T1 মাইনাস T ইকুয়াল টু m2 ইন্টু s2 ইন্টু T মাইনাস T2। তাহলে এই রিলেশনটাই হচ্ছে আমার গাণিতিক রূপ দাঁড়ানো, তাহলে এটাই হচ্ছে মাথায় রাখতে হবে যে তোমাদের হচ্ছে এই মানে ক্যালোরি নীতির মূলনীতির গাণিতিক রূপ হচ্ছে এই জিনিসটা দাঁড়াবে, যে কি না আমার m1 s1 ইন্টু T1 মাইনাস T2, এটা হচ্ছে উষ্ণ বস্তু আর এটা হচ্ছে শীতল বস্তু, এই হচ্ছে ক্যালোরি নীতির মূলনীতির গাণিতিক রূপ, বিষয়টা দাঁড়ালো। কেমন ক্যালোরি নীতির প্রযোজ্যতার প্রয়োজনীয় শর্ত, যে ক্যালোরি নীতি প্রযোজ্য কখন, ক্যালোরি নীতির মূলনীতির প্রযোজ্যতা অর্থাৎ সীমাবদ্ধতা, শর্ত
দেখো আমরা কয়েকটি কথা বলছি যে এটা মেনে চলবে কতক্ষণ না। বস্তু সংস্থা এবং পারিপার্শ্বিকের মধ্যে তাপের আদান প্রদান হওয়া চলবে না। কেমন? নাম্বার ওয়ান, বস্তু সংস্থা ও পারিপার্শ্বিক, তার মানে পরিবেশ, পারিপার্শ্বিকের পারিপার্শ্বিকের মধ্যে তাপের আদান প্রদান হবে না। এটা একটা শর্ত বিশেষ করে মাথায় রাখতে হবে যে এইখানে এই বিষয়টি খুবই বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এবার দেখো বস্তু সংস্থার মধ্যে থাকা যে পদার্থগুলো রয়েছে, যে বস্তু সংস্থার মধ্যে উপস্থিত যে পদার্থগুলো থাকবে, পদার্থের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটা চলবে না। হ্যাঁ, পদার্থের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। রাসায়নিক বিক্রিয়া ঘটবে না, এটাও একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর হচ্ছে দ্রবণ যেন না তৈরি হয়, অর্থাৎ বস্তু সংস্থায় যদি কঠিন এবং তরল পদার্থ থাকে, বস্তু সংস্থায় কঠিন এবং তরল থাকলে, তরল পদার্থ থাকলে তরলে কঠিন পদার্থটি তরলে দ্রবীভূত হবে না। হ্যাঁ, যে কঠিনটি তরলে দ্রবীভূত যেন না হয়, কঠিনটি তরলে দ্রবীভূত হবে না, অর্থাৎ দ্রবণ যেন না তৈরি হয়। তাহলে এখানে তিনটি কথা বলা হয়, বিশেষ করে শর্ত মাথায় রাখতে হবে যে কোন কোন ক্ষেত্রে ক্যালোরিমিতির মূলনীতি প্রযোজ্যতা নেই। না, নাম্বার ওয়ান, যে বস্তু সংস্থা এবং পরিবেশের মধ্যে যেন না তাপের আদান প্রদান ঘটে। নাম্বার টু, বস্তু সংস্থার মধ্যে যে পদার্থগুলো আছে তাদের মধ্যে যেন কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটে। নাম্বার থ্রি, যদি কঠিন এবং তরল পদার্থ ওই বস্তু সংস্থার মধ্যে থাকে তাহলে কঠিনটা যেন না তরলে দ্রবীভূত হয়, অর্থাৎ যেন না দ্রবণ তৈরি হয়। এটাও একটা বিষয় মাথায় রাখতে হবে। হ্যাঁ, ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার যন্ত্রটা কি না, যে যন্ত্রের সাহায্যে বস্তুর তাপ পরিমাপ করা হয়, অর্থাৎ তাপের পরিমাপ করা হয়, তাকেই ক্যালোরিমিটার যন্ত্র বলা হয়। ক্যালোরিমিটার, আর আমি কালি ভরি তারপরে এটা করছি। দেখো ক্যালোরিমিটার এটা কি জিনিস না, একটা পাত্র যার সাহায্যে বস্তুর তাপের পরিমাপ করা হয়, সেই পাত্রটাকেই বলা হচ্ছে ক্যালোরিমিটার। তাহলে যে পাত্র দ্বারা বস্তুর তাপ পরিমাপ করা হয় তাকে ক্যালোরিমিটার বলা হয়। এই ক্যালোরিমিটার যন্ত্রটা এখানে আমরা এই সিস্টেমটা এখানে ছবি এঁকে দেখিয়েছি। দেখো, এটা একটা তামা ধাতু নির্মিত চোঙ আকৃতি, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির একটা পাত্র, যেমন বিকার দেখেছো ওইরকমই টাইপের। হ্যাঁ, আর একটা আলোড়ক বা স্টারার রাখা হয়, যাকে বলা হচ্ছে এইটা আলোড়ক। হ্যাঁ, ওটাও তামা ধাতু নির্মিত। এবার এই আলোড়কের সাহায্যে কি করা হয় না, যে সমস্ত পদার্থের তাপ পরিমাপ করা হবে সেই আলোড়কের সাহায্যে সেই পদার্থগুলোকে বেশ ভালো করে নেড়ে নেওয়া হয়, অর্থাৎ আলোড়িত করে নেওয়া হয়, যাতে সব পদার্থগুলোর তাপের পরিমাণ সমান হয়, আচ্ছা, যাতে প্রত্যেকটা পদার্থের তাপমাত্রাটা সমান হয়। তার মানে দেখো আমি এখানে ওই কথাটা লিখছি যে ক্যালোরিমিটার তামা ধাতু নির্মিত একটি চোঙাকৃতি পাত্র এবং এর মধ্যে একটি তামা ধাতু আলোড়ক থাকে। হ্যাঁ, আলোড়ক থাকে। এবার ক্যালোরিমিটারে উপস্থিত পদার্থগুলিকে ক্যালোরিমিটারে
ক্যালোরি মিটারে উপস্থিত পদার্থগুলিকে আলোড়ক দিয়ে ভালো করে নাড়া হয়, মানে আলোড়ন করা হয়, যাহাতে সমস্ত পদার্থের তাপমাত্রা বা তাপমাত্রা সমান হয়। কেমন? এইভাবে একটা পদার্থের তাপের মান বের করানো হয়, এইভাবে তাপ পরিমাপ করা হয়। কেমন? ঠিক আছে, তাহলে আমরা ক্যালোরিমিটারের মূলনীতি টপিকটা শেষ